আসলে কি? আমরা জানি অ্যাবডোমিনাল ক্যাভিটি একটা আবরণ দিয়ে আবৃত। আবরণটির নাম হচ্ছে পেরিটোনিয়াম। তো কোনো কারণে পেরিটোনিয়ামের কোনো অংশ যদি উইক হয়ে যায়, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যে কন্টেন্টগুলো থাকে তার কিছু অংশ বা পুরোটাই যদি ওই উইক অংশ ছিদ্র করে পেরিটোনিয়াম আবরণের বাইরে বের হয়ে আসে, তখন তাকে হার্নিয়া বলে। যদি আমরা ডেফিনেশন বলি, প্রোট্রুশন অফ হোল or a part of abdominal content or viscera through the wall that contain it due to the weakness of abdominal wall এটা হচ্ছে হার্নিয়ার ডেফিনেশন। তো হোয়াট will be the complications if it is untreated? অর্থাৎ হার্নিয়া যদি আনট্রিটেড থাকে তাহলে কী সমস্যা হতে পারে? আমরা জানি হার্নিয়াকে আমরা তখনই হার্নিয়া বলবো, একটা সোয়েলিংকে আমরা তখনই হার্নিয়া বলবো যখন এটা রিডিউসেবল। অর্থাৎ পেশেন্ট চাইলে এটাকে তার শরীরের ভেতর ঢুকিয়ে ফেলতে পারবে, অথবা পেশেন্ট শুইলে এটা আপনা আপনি শরীরের ভেতর ঢুকে যাবে, তখন এটাকে আমরা রিডিউসেবল হার্নিয়া বলি। এখন যদি এটা আনট্রিটেড থাকে তাহলে এটা ইরিডিউসেবল হার্নিয়া হয়ে যাবে, অর্থাৎ একটা সময় এটাকে প্রেশার দিলেও এটা শরীরের ভেতর ঢুকবে না। আর কি হতে পারে? অবস্ট্রাক্টেড হার্নিয়া হতে পারে, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া হতে পারে, অথবা গ্যাংগ্রিন হতে পারে। তো অবস্ট্রাক্টেড হার্নিয়াতে আসলে কি হয়, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখা যাচ্ছে কিছু ইন্টেস্টাইনাল যে গাটের একটা ছবি এঁকেছি আমি, এবং একটা পেরিটোনিয়াম আবরণ, এই যে পেরিটোনিয়াম আবরণটা। তো কি হয়েছে, এই যে ইন্টেস্টাইনটা ওই পেরিটোনিয়াম আবরণের একটা ছিদ্র তৈরি করে বাইরে বের হয়ে এসেছে, এবং পেরিটোনিয়াম আবরণটা এমনভাবে অবস্ট্রাকশন করছে যাতে করে এই গাটটা মুভমেন্ট করতে না পারে। তাই এখানে মুভমেন্ট হচ্ছে না, অর্থাৎ গাট মুভমেন্ট হচ্ছে না। যদিও ব্লাড সাপ্লাই হচ্ছে, তখনই এটা অবস্ট্রাক্টেড হার্নিয়া। ঠিক আছে, অর্থাৎ অবস্ট্রাক্টেড হার্নিয়া হচ্ছে যেখানে ব্লাড সাপ্লাই হবে কিন্তু গাট মুভমেন্ট হবে না। আর এরপর আমি বলেছি স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়াতে হবে কি, ব্লাড সাপ্লাইও থাকবে না, গাট মুভমেন্টও থাকবে না, এমনভাবে অবস্ট্রাকশনটা হবে যাতে করে গাট মুভমেন্ট, ব্লাড সাপ্লাই কোনোটি না থাকে। আর গ্যাংগ্রিনে হচ্ছে অবস্ট্রাকশন হওয়ার কারণে, যেহেতু সেখানে ব্লাড সাপ্লাইও থাকে না, গাট মুভমেন্টও থাকে না, তাই একসময় ইস্কেমিয়া তৈরি হয়, এবং ইস্কেমিয়া থেকে সেখানে গ্যাংগ্রিন তৈরি হয়, ব্ল্যাকিশ হয়ে গ্যাংগ্রিন তৈরি হয়। আচ্ছা, এখন এই যে অবস্ট্রাক্টেড হার্নিয়া পেশেন্টের মধ্যে দেখা যাবে অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাবসোলিউট কনস্টিপেশন। আর স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া তো একই ধরনের প্রবলেম হবে। যদি অবস্ট্রাক্টেড হার্নিয়া হয় তাহলে যে পেইনটা হবে ওটা হচ্ছে কলিকি ধরনের পেইন, অর্থাৎ কলিকি টাইপ পেইন বলা হয়। আর স্ট্র্যাঙ্গুলেটেড পেইনটা হচ্ছে গ্রিপিং পেইন অর বার্নিং পেইন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সামনের দিকে এগোই। অ্যানাটমি অফ হার্নিয়া এটা পড়ার আগে আমাদের জানা লাগবে যে অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ারগুলো কি কি। আমরা জানি যে প্রথমে আমি একটা ছবি এঁকেছি, প্রথমে একটি স্কিনের ছবি এঁকেছি, তারপর হচ্ছে এটা হচ্ছে কিউটেনিয়াস টিস্যু, অ্যান্ড হচ্ছে এঁকেছি হচ্ছে সুপারফিশিয়াল ফসা, দেন এক্সটার্নাল অবলিক মাসেল, ইন্টারনাল অবলিক মাসেল, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, ট্রান্সভার্সালিস ফসা, এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট অ্যান্ড প্যারাইটাল পেরিটোনিয়াম। আমি বোঝার সুবিধার্থে এগুলো সবগুলোকে নাম্বারিং করেছি।
এখানে যে এক্সটার্নাল অবলিক মাসেলটা রয়েছে, এটা নিচের দিকে আস্তে আস্তে একেবারে চিকন হয়ে যায় এবং একটা অ্যাপোনিউরোসিস তৈরি করে। ফোল্ডিং অফ এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিসই হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল। এখন এই ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারিজ সম্পর্কে জানব। তো আমরা যদি একটা পাইপের কথা চিন্তা করি, অর্থাৎ পানির পাইপ আছে না, ওইরকম যদি পাইপের কথা চিন্তা করি, তাহলে সামনে চিন্তা করি একটা, ধরি এটা একটা পাইপ। তো পাইপের এই অংশটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা হচ্ছে পোস্টেরিয়র, এটা হচ্ছে রুফ, আর নিচের অংশটা হচ্ছে ফ্লোর। আমি যে নাম্বারিং করেছিলাম, তো অ্যান্টেরিয়র ওয়ালটা হচ্ছে অ্যাপোনিউরিস অফ 4 and 5 যে মাসেল ছিল সেটা, অর্থাৎ এক্সটার্নাল অবলিক মাসেল আর ইন্টারনাল অবলিক মাসেল। তারপর আমরা যদি রুফ চিন্তা করি, রুফে হচ্ছে 4 5, তো তারপর 5 6 7, অর্থাৎ ইন্টারনাল অবলিক মাসেল, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, ট্রান্সভার্সালিস ফোসা। আর পোস্টেরিয়র ওয়ালটা হচ্ছে 7 আর কনজয়েন্ট টেন্ডন। 7 হচ্ছে ওই যে ট্রান্সভার্সালিস ফোসা, আর কনজয়েন্ট টেন্ডন হচ্ছে এক্সট্রা ইন্টারনাল অবলিক মাসেল আর অবলিক টেন্ডন আর ট্রান্সভার্সালিস অ্যাবডোমিনিস টেন্ডন। এই দুটো টেন্ডন মিলে কনজয়েন্ট টেন্ডন ফর্ম করে। এরপর ফ্লোর ফর্ম করে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট আর লেকুনার লিগামেন্ট। আমরা এই ছবিটা আরেকবার একটু দেখি। এটা একটা থলের মতো অংশ, যেটাকে আমরা স্যাক বলতে পারি। এখানে একটা নেক বলতে পারি, আর এটার বাইরে একটা আবরণ বা কভারিং আছে। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে একটা একটা হচ্ছে হার্নিয়া কী কী পার্ট থাকতে পারে, তাহলে হার্নিয়ার পার্ট হচ্ছে একটা নেক, স্যাক, কভারিং। এর ভেতরে কন্টেন্টগুলো থাকবে। কভারিংয়ের মধ্যে কভারিংগুলো হচ্ছে লেয়ার্স অফ অ্যাবডোমেন, যেমন স্কিন, সাবকিউটেনাস টিস্যু। আর স্যাকের মধ্যে তো বললামই নেক থাকবে। স্যাকের মধ্যে এই স্যাকটা হচ্ছে আবার নেক, বডি, ফান্ডাস, নেক, বডি, ফান্ডাস এগুলো নিয়ে গঠিত। আর কন্টেন্ট হিসেবে থাকতে পারে ওমেন্টাম, ইন্টেস্টাইন। একটা প্রশ্ন যদি হয় যে হোয়াট আর দ্য কন্টেন্টস অফ ইঙ্গুইনাল ক্যানেল ইন মেল, ইন ফিমেল, আলাদা আলাদা কন্টেন্টস থাকতে পারে। যেমন ইন মেলে থাকবে স্পার্মাটিক কর্ড, আইলিও ইঙ্গুইনাল নার্ভ। ফিমেলের ক্ষেত্রেও আইলিও ইঙ্গুইনাল নার্ভ থাকবে, কিন্তু রাউন্ড লিগামেন্ট অফ ইউটারাস থাকবে। হোয়াট আর দ্য কন্টেন্টস অফ স্পার্মাটিক কর্ড, এরকম একটা প্রশ্ন করতেই পারে। তখন আমরা হচ্ছে এখানে একটা ছবি এঁকেছি। আমরা জানি একটা টেস্টিস হচ্ছে ফর্ম করে বা ডেভেলপমেন্টালি এটা তৈরি হয়ে হচ্ছে অ্যাবডোমেনে, এটা তারপর স্ক্রোটামের মধ্যে নেমে আসে। তখন স্ক্রোটামের মধ্যে টেস্টিস, এই যে স্ক্রোটামের মধ্যে টেস্টিস, তো এটার স্পার্মাটিক কর্ড সহ নিয়ে এসেছে। এটা হচ্ছে স্পার্মাটিক কর্ড। এখানে বাইরে যে মাসেলটা রয়েছে এটা হচ্ছে ক্রিমাস্টার মাসেল। এখানে আমরা কতগুলো ব্লাড ভেসেলস দেখতে পাচ্ছি, লাল লাল আর নীল। নীলগুলো হচ্ছে টেস্টিকুলার আর্টারি, আর লালগুলো হচ্ছে পিনিফর্ম প্লেক্সাস। হ্যাঁ, আর এটা হচ্ছে ভাস ডিফারেন্স, যেটার মাধ্যমে টেস্টিসটা আটকে আছে, এটা হচ্ছে টেস্টিস। তো এটা হচ্ছে ওভারঅল স্পার্মাটিক কর্ড। তো এখানে কী কী কন্টেন্ট থাকতে পারে দেখতে পাচ্ছি আমরা। ভাস ডিফারেন্স থাকবে, টেস্টিকুলার আর্টারি, প্যাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেইন, অ্যান্ড হচ্ছে আর্টারি অফ ভাস ডিফারেন্স থাকতে পারে। এছাড়া লিমফেটিক্স অফ টেস্টিস অ্যান্ড এপিডিডাইমিস, টেস্টিকুলার অর প্লেক্সাস অফ সিম্প্যাথেটিক নার্ভ, জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ থাকতে পারে। এর আগে আমি আলোচনা করেছিলাম অ্যাবডোমেন থেকে স্ক্রোটাম, টেস্টিস হচ্ছে অ্যাবডোমেন থেকে স্ক্রোটামে আসে, এবং এটা হচ্ছে ডিপ ইঙ্গুইনাল রিং। স্পার্মাটিক কর্ডটা হচ্ছে অ্যাবডোমেন থেকে ডিপ ইঙ্গুইনাল রিং, ইঙ্গুইনাল ক্যানেল হয়ে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং এবং স্ক্রোটামে আসে। এখন এই যে ইঙ্গুইনাল ক্যানেল, এটার যে ডিপ ইঙ্গুইনাল রিং আর সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, এগুলো কিভাবে তৈরি হয়? ডিপ ইঙ্গুইনাল রিং ফর্মড বাই ট্রান্সভার্সালিস ফসা, আর যেটা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং সেটা ফর্ম হয় এক্সটার্নাল অবলিক মাসেল দিয়ে।
ডিরেকশন অফ ইনগুইনাল ক্যানেল হচ্ছে ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি, অনেকটা হচ্ছে পকেটের মতো। এখন আমরা হার্নিয়ার হচ্ছে ক্লাসিফিকেশন সম্পর্কে জানব। তো অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে ইন্টারনাল হার্নিয়া আর এক্সটার্নাল হার্নিয়া। ইন্টারনাল হার্নিয়া হচ্ছে যখন প্রোট্রুশন অফ অ্যাবডোমিনাল কন্টেন্ট টুয়ার্ড ইনসাইড অফ দ্য বডি, যার কারণে বাহির থেকে ওইটা ভালো মতো দেখা যায় না, কিন্তু প্রোট্রুশন অফ দ্য অ্যাবডোমিনাল কন্টেন্ট টুয়ার্ড আউটসাইড অফ দ্য বডি যদি হয়, তখন কিন্তু বাহির থেকে ওটা দেখা যায়, তখন এটাকে এক্সটার্নাল হার্নিয়া বলে। এই দুইটা বিষয় হচ্ছে ইন্টারনাল হার্নিয়া আর এক্সটার্নাল হার্নিয়ার মধ্যে পার্থক্য। তো ইন্টারনাল হার্নিয়ার উদাহরণ হচ্ছে হায়াটাস হার্নিয়া আর ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। হায়াটাস হার্নিয়া, এই হার্নিয়াটার প্রোট্রুশন হয়, মানে অ্যাবডোমিনাল কন্টেন্টগুলোর প্রোট্রুশন হয় থ্রু দ্য মার্গাগ্নি অ্যান্ড বগডালেক ফোরামেনের মাধ্যমে। এক্সটার্নাল হার্নিয়ার মধ্যে গ্রোইন হার্নিয়া আছে, ফিমোরাল হার্নিয়া আছে, আরও হার্নিয়া বলবো। ইনগুইনাল হার্নিয়ার কথাই বলি। ইনগুইনাল হার্নিয়া হচ্ছে ডিরেক্ট, ইনডিরেক্ট হার্নিয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো ডিরেক্ট হার্নিয়া কোনটি আর ইনডিরেক্ট হার্নিয়া কোনটি। ডিরেক্ট হার্নিয়া হচ্ছে হার্নিয়াল স্যাক এন্টার্স দ্য ইনগুইনাল ক্যানেল থ্রু দ্য পোস্টেরিয়র ওয়াল অফ ইনগুইনাল ক্যানেল থ্রু হ্যাসেলবেগ ট্রায়াঙ্গেল। এখানে আমি দুটো ছবি এঁকেছি, এটা হচ্ছে ইনডিরেক্ট হার্নিয়া আর এটা হচ্ছে ডিরেক্ট হার্নিয়া। এখানে আমি যদি হ্যাসেলবেগ ট্রায়াঙ্গেল বলি, এটা যদি একটা ইনগুইনাল ক্যানেল হয়, এটা ডিপ ইনগুইনাল রিং, এটা সুপারফিশিয়াল ইনগুইনাল রিং। হার্নিয়াল স্যাকটা কিন্তু ডিপ ইনগুইনাল রিং দিয়ে প্রবেশ করছে না, এটা হ্যাসেলবেগ ট্রায়াঙ্গেল হয়ে একটা পোস্টেরিয়র ওয়ালে একটা উইক পয়েন্ট দিয়ে প্রবেশ করে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং দিয়ে প্রবেশ করছে। এটা হচ্ছে ডিরেক্ট হার্নিয়া। আর ইনডিরেক্ট হার্নিয়া হচ্ছে যখন এটা ডিরেক্টলি না ঢুকে এদিক দিয়ে ঘুরে আসে, ইনডিরেক্টলি ঘুরে আসে ডিপ ইনগুইনাল রিং দিয়ে এবং সুপারফিশিয়াল ইনগুইনাল রিং দিয়ে বের হয়ে আসে। আচ্ছা, যা হোক, এক্সটার্নাল হার্নিয়ার আরও উদাহরণ হচ্ছে মিডলাইন হার্নিয়া, আম্বেলিক্যাল হার্নিয়া, প্যারাআম্বেলিক্যাল হার্নিয়া, লাম্বার হার্নিয়া। তখন একটা সোয়েলিংয়ের স্পেসিফিক দুইটা ক্রাইটেরিয়া থাকে, তখন তাকে আমরা হার্নিয়া বলি। তো একটা ক্রাইটেরিয়া হলো এটাকে অবশ্যই রিডিউসেবল হতে হবে, এবং আরেকটা ক্রাইটেরিয়া হলো এটাতে এক্সপানসাইল কফ ইম্পালস থাকতে হবে। একটা হার্নিয়া ডিরেক্ট নাকি ইনডিরেক্ট এটা আমরা নিশ্চিত হতে পারি ডিপ ইনগুইনাল রিং টেস্টের মাধ্যমে। তো এটা টেস্ট করার জন্য প্রথমে ওই হার্নিয়াটাকে রিডিউসড করে নিতে হবে, অর্থাৎ শরীরের ভেতর ঢুকিয়ে নিতে হবে। এটাকে ঢুকিয়ে নেওয়ার পর এরপর যেটা করতে হবে, আমাকে ডিপ ইনগুইনাল রিংটা বের করতে হবে। এটা কিভাবে বের করা যায়? এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক স্পাইন থেকে পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত এর এক্সটেনশন। এক্স্যাক্টলি এটা পিউবিক সিম্ফাইসিস না, পিউবিক টিউবারকল পর্যন্ত এর এক্সটেনশন। সো আমরা সেই বরাবর একটা সুপারফিশিয়াল লাইন টেনে ঠিক তার মিড পয়েন্টের 1.25 সেন্টিমিটার উপরে আমাদের যে থাম দিয়ে জোরে প্রেশার দিব। প্রেশার দেওয়ার পর পেশেন্টকে কাশি দিতে বলবো। যদি সেটা দেখা না যায়, অর্থাৎ সেটা হচ্ছে ইনগুইনাল রিং দিয়ে বের হয়ে আসেনি, ডিপ ইনগুইনাল রিং দিয়ে বের হয়ে আসেনি, তার মানে আমি ওই হার্নিয়াটাকে আটকাতে পেরেছি, অর্থাৎ আমার টেস্টটা পজিটিভ। আমার টেস্টটা পজিটিভ হলে এটা একটি ইনডিরেক্ট হার্নিয়া। আর যদি আমি প্রেশার দেওয়ার পরও এটা বের হয়ে আসে, তার মানে এটা হ্যাসেলবেগ ট্রায়াঙ্গেল দিয়ে পোস্টেরিয়র ওয়াল হয়ে সুপারফিশিয়াল রিং দিয়ে বের হয়ে এসেছে, অর্থাৎ এটা ডিরেক্ট হার্নিয়া। ডিরেক্ট হার্নিয়া ক্ষেত্রে আমাদের একটা টার্ম চলে আসলো হ্যাসেলবেগ ট্রায়াঙ্গেল। তো প্রশ্ন আসতে পারে যে হ্যাসেলবেগ ট্রায়াঙ্গেলের বাউন্ডারিজ কী কী? হ্যাসেলবেগ ট্রায়াঙ্গেলের বেসটা ইনগুইনাল লিগামেন্ট নিয়ে গঠিত, আর এটা ল্যাটারাল বর্ডারটা হচ্ছে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল নিয়ে গঠিত, আর মিডিয়াল বর্ডারটা হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ
রেকটাস অ্যাবডোমিনিস মাসল দিয়ে গঠিত। হার্নিয়ার ট্রিটমেন্ট কি হতে পারে? হার্নিয়াটা যদি ইনডিরেক্ট হয় তবে হার্নিওটমি করে হার্নিওপ্লাস্টি করতে হবে। হার্নিওটমি সকলের ক্ষেত্রে করা যায়, কিন্তু হার্নিওপ্লাস্টি সকলের ক্ষেত্রে করা যায় না। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে করা হয়, কারণ হার্নিওপ্লাস্টি করা হয় পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইনগুইনাল ক্যানেল। তো যেহেতু ইয়ংদের অর্থাৎ বাচ্চাদের হচ্ছে এই পোস্টেরিয়র ওয়ালটা ফুলি ডেভেলপ করে না, তার কারণে হার্নিওপ্লাস্টি তাদের ক্ষেত্রে করা হয় না। আর ডিরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে হার্নিওপ্লাস্টি, হার্নিওরেফি এই দুইটা হচ্ছে তাদের জন্য ট্রিটমেন্ট। আর একটা হার্নিয়া আমরা কীভাবে ইনভেস্টিগেট করবো? আমরা তো ওই যে এক্সপান্সাল কাপ ইম্পালস, তারপরে পালপেবল কাপ ইম্পালস, ডিপ ইনগুইনাল রিং টেস্ট, এই বিভিন্ন ধরনের আরও কিছু হিস্ট্রি নেওয়ার মাধ্যমে অর্থাৎ ক্লিনিক্যালি আমরা এটা ডায়াগনোস করতে পারি। এবং যদি পাকো অর্থাৎ প্রি অ্যানেস্থেটিক চেক আপ যেটাকে বলে, সেটার ক্ষেত্রে আমরা সিবিসি করব, আরবিএস দিব, মানে আর হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, এক্স রে, ইসিজি, এসবিএস অ্যান্টিজেন, ইউরিন, আরএমই অর্থাৎ রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এই টেস্টগুলো দিব। আর কমপ্লিকেশন অফ হার্নিয়াল সার্জারি, অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে ডিউরিং অপারেশনের ক্ষেত্রে। হেমোরেজ ফ্রম টেস্টিকুলার ভেইন, এপিগ্যাস্ট্রিক ভেসেলস, তারপর ডিউরিং ইনজুরি টু ভাস ডিফারেন্স, ইনজুরি টু ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, নার্ভ ইনজুরি হতে পারে। আর্লি পাস্ট অপারেটিভ এর ক্ষেত্রে ওন্ড ইনফেকশন, সেরোমা, হেমাটোমা। লেট অপারেটিভ মানে পরবর্তী অপারেশনের পরে রিকারেন্স হতে পারে, সাইনাস ফর্মেশন হতে পারে, ফিস্টুলা হতে পারে, অ্যাট্রপি অফ টেস্টিস হতে পারে। সো সবাইকে ধন্যবাদ।